আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা করিম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। আদালতের রায়ে জামায়াতে ইসলাম নিষিদ্ধ হবে আশা প্রধানমন্ত্রীর। দেশের মানুষের সমর্থনে আওয়ামী লীগের বিপুল জয় মন্তব্য। কারাবাসের বর্ষপূর্তিতে খালেদাকে রাজনৈতিকভাবে মুক্ত করার ঘোষণা বিএনপির, তার নামেই দল চলায় নেতৃত্বের সমস্যা নেই দাবি। নতুন করে আর কোনো রোহিঙ্গা ঢুকতে দেয়া হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। টেকসই সমাধানে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ। এবারে 21 পদক পাচ্ছেন 21 বিশিষ্ট নাগরিক। 20 ফেব্রুয়ারি পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ইস্পাহানি মির্জাপুর বাংলা বিদের তৃতীয় আসরের নিবন্ধন শুরু। প্রাথমিক বাছাইয়ে 8 বিভাগের সাথে যুক্ত হচ্ছে কুমিল্লা শহর। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছে এখন বিস্তারিত আয়োজনগুলোতে। কোর্টের রায় পাওয়ার সাপেক্ষে জামায়াত ইসলাম নিষিদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলেও ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াতে নির্বাচন করাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তাদের ভোট না দেয়ায় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব শ্রেণীর মানুষ সমর্থন দিয়েছে বলেই বিপুল বিজয় পেয়েছে আওয়ামী লীগ। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। একাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। সর্বশেষ নির্বাচনে বিপুল জয় পাওয়া নিয়ে ওঠা প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল, বিদ্যুৎ কেন্দ্র সহ মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় মানুষ তাদের উপর আস্থা রেখেছে। গত 30 ডিসেম্বর 2018 তারিখে অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের আপামর জনসাধারণ বিপুল ভোটে বিজয়ী করেছে। এই বিজয় ছিল খুবই প্রত্যাশিত। নির্বাচনের প্রাককালে দেশি বিদেশি বিভিন্ন জরিপের ফলাফলে এরকম পূর্বাভাসই দেওয়া হয়েছিল। প্রতিটি সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষ যখন কোনো দলের প্রতি সমর্থন ব্যক্ত করে তখন তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। আমাদের বেলায় তাই হয়েছে। দেশের মানুষের সার্বিক উন্নয়নই তার সরকারের লক্ষ্য উল্লেখ করে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার পাশাপাশি প্রতিটি গ্রামের বাসস্থানকে পরিকল্পিতভাবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটা গ্রামে এটা পরিকল্পিতভাবে বাসস্থান হবে, প্রত্যেকটা বাসস্থান হবে উন্নত মানের, যাতে প্রতিটি মানুষ যেন গৃহ পায়, কোনো মানুষ গৃহ থাকবে না। এবং আমরা চাই যে প্রত্যেকটা গ্রামকে সুন্দরভাবে গড়ে তোলা, যেন গ্রামের মানুষ গ্রামে বসেই সকল ধরনের নাগরিক সুবিধা সেখানে বসে পেতে পারে, যাতে তারা একটা উন্নত জীবন পেতে পারে। আইনি প্রক্রিয়া শেষে জামাত নিষিদ্ধ করা এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য যে নিবন্ধন লাগে নির্বাচন কমিশনে, তার যে শর্তগুলি সেগুলি তারা পূরণ করতে পারেনি বলে তাদের নিবন্ধন দেওয়া হয়নি। কিন্তু তাদের নিষিদ্ধ করবার জন্য ইতিমধ্যে কোর্টে একটি মামলা রয়ে গেছে। সে মামলার রায়টা যতক্ষণ পর্যন্ত না হবে সেখানে বোধহয় আমরা কোনো কিছু করতে পারি না। আমি আশা করি কোর্টের রায় খুব শীঘ্র যদি হয়ে যায় তাহলে জামাত দল হিসেবে তারা নিষিদ্ধ হবে। তবে এটা খুব ন্যাক্কারজনক যে যেখানে তারা নিবন্ধিত না, সে অবস্থায়ও তারা কিন্তু নিজেরা জামাতে ইসলামী এই নামে বিএনপির সাথে একযোগে ঐক্যবদ্ধ হয়ে জোট করে তারা ধানের শীষ নিয়ে প্রার্থী হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তারা তাদেরকে ভোট দেয়নি, সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। মাননীয় স্পিকার, যারা অপরাধী, মানুষ খুন করা থেকে শুরু করে মানি লন্ডারিং এবং 10 লাখ অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা, বিভিন্ন মামলা, এতিমের অর্থ আত্মসাৎ, এই সমস্ত মামলায় যারা সাজাপ্রাপ্ত, যারা গ্রেপ্তারকৃত আছে, কিন্তু যারা বিদেশে পলা করে আছে, এখন যে পলাতক আসামি, তাদেরকে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে আমাদের আলোচনা চলছে এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা তাদেরকে ফিরিয়ে এনে শাস্তি
কার্যকর করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও তৈরি করার পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। এক প্রশ্নের জবাবে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্থাপনা সহ দেশের দ্বিতীয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দক্ষিণবঙ্গে করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া 1 বছর পার করেছে বিএনপি। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে আইনিভাবে সম্ভব নয়, তাই তারা কারামুক্তি রাজনৈতিকভাবে হতে হবে। তবে বেগম জিয়া কারাগারে থাকলেও তার নামেই দল পরিচালিত হওয়ায় নেতৃত্বের সমস্যা হয়নি বলে দাবি তাদের। রাহুল রায়ের রিপোর্ট। 1981 সালের 30 মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর 82 সালের 3রা জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। 83 সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ওই বছরের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন তিনি। বিচারপতি সত্তার অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করার পর 84 সালের 10 মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া। সেই থেকে তাকে ছাড়া দীর্ঘতম সময় পার করছে বিএনপি। গত বছরের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বেগম খালেদা জিয়া। তাকে ছাড়া নির্বাচন হবে না বললেও নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। তবে নেতাকর্মীদের সামনে এখন বড় প্রশ্ন, বেগম জিয়া ছাড়া বিএনপির ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের যে রাজনীতি, এই রাজনীতি যতদিন থাকবে ততদিন ওই সময় পর্যন্ত তার বিপরীতে একটা রাজনীতি, যে রাজনীতি মানে বিএনপি হোক অথবা অন্য কোনো দলের মাধ্যমে হোক, একটা গণতান্ত্রিক রাজনীতি, এটা বরাবর থাকবে। আর যারা কাজ করছে নাকি এখন আছেন স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, লুক অ্যাট দিস পিপল, এরা দীর্ঘদিন ওই অনেকটা বিএনপির জন্মলগ্ন থেকে তারা কাজ করছেন আর কি। সুতরাং জনস্বার্থেই, জনগণ যেহেতু এই দলের ভিত্তি, ওই জনস্বার্থের দিকে তাকিয়ে তাদের সিদ্ধান্ত ভুল হওয়ার কথা না। হয়তো একটু দেরিতে এটা গৃহীত হচ্ছে, কিন্তু বিভ্রান্তিকর কোনো সিদ্ধান্ত আসবে বলে আমি মনে করি না। নিজেদের মতো ব্যাখ্যা আছে বিএনপি নেতৃত্বের কাছে। এখানে নেতৃত্বের কোনো সমস্যা আমাদের নেই। এখন তো যোগাযোগ এমন হয়ে গেছে যে এটা তো অনলাইনে সবাই সবার সাথে কথা বলছে। তাছাড়া আমাদের স্ট্যান্ডিং কমিটি প্রতিনিয়ত সিদ্ধান্ত নিচ্ছে এবং অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে আলাপ আলোচনা করে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হচ্ছে। চেয়ারপারসনের মুক্তির জন্য আইনি লড়াইয়ের চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তকেই গুরুত্ব দিচ্ছেন তারা। জেলে যাওয়া হচ্ছে একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটা কোনো বিচারিক সিদ্ধান্ত নয়। এই রাজনৈতিক সিদ্ধান্তের মোকাবিলা করতে হলে আপনাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। দেশনেত্রীর মুক্তির দাবিতে 8 তারিখে আমরা যে কর্মসূচি আছে তার পরবর্তী কর্মসূচিগুলো সিদ্ধান্ত নেব আলাপ আলোচনার মাধ্যমে, দলের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের নেতারা বলছেন ধীরে সুস্থে দলীয়ভাবেই সব সিদ্ধান্ত নেবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অবিলম্বে নিরপেক্ষ একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। 30 ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসটি সহ অন্য দলের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সহ মিথ্যা মামলায় অন্য কারাবন্দীদের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। 30 ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তা একটি স্বাধীন দেশে আশা করা যায় না। গণতন্ত্রের চেতনাকে, মানুষের বিবেককে হত্যা করে 30 তারিখের ভোটের রেজাল্টের নামে নাটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু লোক, প্রশাসনের একটি অংশ মিলে যে ডাকাতি করেছে, সে ডাকাতিতে শকুনরা আজকে বসে উৎসব করতেছে।
সকল টেলিভিশন চ্যানেলের জন্য জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশন পুরস্কার নীতিমালা নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণমাধ্যম ব্যক্তিত্ব ছাড়াও নাট্য, চলচ্চিত্র ও সঙ্গীতাঙ্গনের গুণীজনরা অংশ নেন। তারা বলেন, বিটিভি ছাড়াও 30টি চ্যানেল রয়েছে। এই চ্যানেলগুলো তাদের অনুষ্ঠানমালার মাধ্যমে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখছে। শুধুমাত্র পুরস্কারের জন্য বিটিভিকে বেছে না নিয়ে এর আওতায় সকল বেসরকারি টেলিভিশনকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন তারা। পরে তথ্যমন্ত্রী বলেন, বৈঠকে নেওয়া প্রাথমিক সিদ্ধান্তগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত গ্রহণের পর তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি জাতীয় পুরস্কার প্রবর্তনের জন্য প্রাথমিক সিদ্ধান্ত আমরা আজকে গ্রহণ করেছি। টেলিভিশনগুলো কিভাবে শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে, নানা অনুষ্ঠানমালার মাধ্যমে, গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে অবদান রাখার লক্ষ্যে যাতে কাজ করে এবং সমস্ত অনুষ্ঠানের মানের উৎকর্ষতা হয়, অনুষ্ঠানের মান, শিল্পীর মানের উৎকর্ষতা হয় এবং সেখানে যারা কাজ করছে আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিচ্ছি। তো টেলিভিশন তো এখন একটা বড় ক্ষেত্র, সেখানে যারা কাজ করছে তাদের জন্য কি পুরস্কার থাকতে পারে না? মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও অস্থিরতা শুরু হওয়ার প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন জানিয়েছেন, নতুন করে বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না। সীমান্ত পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। সাক্ষাতে শুধু সহানুভূতি ও সমর্থন নয়, টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা প্রায় 11 লাখ নির্যাতিত রোহিঙ্গাদের সমর্থনে 3 দিনের সফরে ক্যাম্প পরিদর্শন করেন ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে এই সংকট সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঙ্গীকার অনুযায়ী সাহায্য আসছে না বৈশ্বিক সম্প্রদায়ের কাছ থেকে। এক্ষেত্রে অ্যাঞ্জেলিনা জোলির সহযোগিতা সহ নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে ভূমিকা রাখার আহ্বান তার। এদের ফেরত নেওয়ার জন্য আমরা আপনাদের সাপোর্ট দেব এবং আপনাদের সাপোর্ট আমরা আশা করি। উনি এগুলো সবগুলোতেই বললেন যে আমার সাপোর্ট সবসময় পাবেন। বৌদ্ধ, হিন্দু তারাও আবার বাংলাদেশে আসার জন্যে, সিকিউরিটির জন্য চেষ্টা করছে। আমরা বলেছি আমরা কাউকে দেব না। আমরা যথেষ্ট লোকের বর্ডার খুলে দিয়েছি এবং এখন অন্যদের বর্ডার খুললে ভালো, আমাদের না। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন বার্গনারের সাথেও দেখা করেছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী রাখাইনে নিরাপদ অঞ্চল তৈরি করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আপনারা এখনো বড় বড় দেশ, তার সাথে সব ধরনের সম্পর্ক রেখেছেন, ব্যবসা করতেছেন, যত ধরনের ইনভেস্টমেন্ট করতেছেন। ওখানে তো আমরা কোনো নমুনা দেখি না যে তারা অপরাধের জন্যে কোনো শাস্তি কেউ দিচ্ছেন। মাঝে মধ্যে একটা দুটা কথা বলেন এই পর্যন্ত। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে প্রথম সফরে দিল্লি রওনা হয়েছেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন ডক্টর মোমেন। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। শ্যামলীর আশা টাওয়ারের বিশাল ছাদের এক অংশে গড়ে তোলা ছাদ কৃষি থেকে মিলছে বিষমুক্ত ফল ফসল। উদ্যোক্তারা বলছেন, ভবিষ্যতে এটিকে গড়া হবে ছাদ কৃষির মডেল রূপে, যেখান থেকে যে কেউ নিতে পারবে ছাদ কৃষি সম্পর্কে সম্যক ধারণা। বিস্তারিত শাইখ সিরাজের ছাদ কৃষির রিপোর্টে। 13,000 স্কোয়ার ফিটের এই ছাদটির একাংশে গড়ে তোলা ছাদ কৃষি থেকে ফলন হচ্ছে নানান জাতের ফল আর তরিতরকারি। প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে এই নিরাপদ ফল ফসলের রয়েছে ব্যাপক চাহিদা। 4 বছরে আপনি যে রেজাল্টটা পেয়েছেন, এতে সত্যি সত্যি কতটুকু তৃপ্ত? অনেক বেশি তৃপ্ত, কারণ সবাই আশা করে। আমাদের এখানে ব্যাংক আছে, ব্যাংক আশা করে, ইউনিভার্সিটি আশা করে, আমাদের স্টাফরা সবাই আশা করে, কিন্তু আমরা আসলে দিতে পারি না। কিন্তু হ্যাঁ, সবাই ফ্রেশ শাকসবজি, জি ফ্রেশ সবাই চায়, এবং আমরা কিন্তু বেশি দামে বিক্রি করি এখানে, তাও সবাই নেয়। শুধু নিজেরাই খাচ্ছেন তা নয়, এখানকার উৎপাদিত সবজি আর ফল বিক্রি করে পাচ্ছেন টাকাও।
2টা ইয়েতে চেরি টমেটো করছিলাম স্যার, 14,000 টাকা চেরি টমেটো আমরা খাওয়া বাদে বিক্রি করছি। এই পর্যন্ত 81-82,000 টাকা বিক্রি করছি টমেটো, অন্যান্য শাক, লাউ শাক, ডাঁটা শাক যেগুলা। আর এই বছর অর্থাৎ এই কয়েকদিন আগে আমি 5,000 টাকা লাউ বিক্রি করছি স্যার। এইটা পুরানো বড় লাউ ছিল। নগরের মানুষকে ছাদ কৃষিতে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতে এটিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। তো আমাদের আরেকটা অবজেক্টিভ আছে যে আশেপাশে যত ছাদ আছে মালিকদের আইনা আমরা দেখাবো, দেখাই যে ইনকাম এন্ড এক্সপেন্সেস কত হয়, এটা দেখাইয়া আমরা একটু মোটিভেট করতে চাই। শিল্প কারখানা আর বড় বড় প্রতিষ্ঠানগুলোর এরকম ছাদগুলো অলস পড়েই থাকে, কিন্তু সেটা যে সম্পদে রূপ নিতে পারে, অর্থকরী ফসল উৎপাদন হতে পারে জৈব কৃষি, তার একটি প্রমাণ ইতিমধ্যেই করেছে আশা তার এই 13,000 স্কোয়ার ফিট ছাদের এক অংশ জুড়ে। এটি অনুকরণীয় হতে পারে বাংলাদেশের অন্যান্য অফিস, আদালত, কলকারখানার ছাদগুলিতে। ঢাকার শ্যামলীর আশা ভবনের ছাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিশেষ প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে ছাদ কৃষি পর্বে। এবারে বাংলায় জাগো ভরপুর এই স্লোগানে চ্যানেল আই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের তৃতীয় আসর শুরু হচ্ছে। চ্যানেল আই ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের আয়োজনে 8টি বিভাগীয় শহরের সাথে কুমিল্লা শহরেও প্রাথমিক বাছাই পর্ব হবে। জাকিয়া হিমুর রিপোর্ট। বাংলা ভাষার চর্চা বৃদ্ধি ও বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় নিয়ে চ্যানেল আই এর আয়োজন বাংলাবিদ। এরই ধারাবাহিকতায় আবারও শুরু হচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের তৃতীয় আসর। এবারের স্লোগান বাংলায় জাগো ভরপুর। চ্যানেল আই ছাদ বারান্দায় আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের বাংলাবিদের বিভিন্ন বিষয় তুলে ধরেন আয়োজকরা। তারা জানান, 20 পর্বের আকর্ষণীয় এই প্রতিযোগিতার এবারের আয়োজনে 8টি বিভাগীয় শহরের সাথে কুমিল্লা শহরেও অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই পর্ব, যেখানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নিবন্ধন করতে পারবে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আয়োজন করার মাধ্যমে ছাত্রছাত্রীদের একটি সহজ এবং সুন্দর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, যা তাদের স্কুলের পাঠ্য বইয়ের পাশাপাশি পুরো বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আরো উৎসাহিত করে তোলে। আমি যে একজন তা নয়, সারা বাংলাদেশের অসংখ্য মানুষ, অসংখ্য ছাত্র সবাই অপেক্ষা করছে এই অনুষ্ঠানটির জন্য। গত 2 বছর ধরে যেমন অপেক্ষা করছে, এবছরও সেটাই হচ্ছে। বিশিষ্টজনরা বলেন, বর্তমানে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে হীনমন্যতার প্রেক্ষাপটে এই ধরনের আয়োজন যুগোপযোগী উদ্যোগ। বাংলাকে নিয়ে যারা কাজ করছেন, ইস্পাহানি মির্জাপুর চা এবং চ্যানেল আই, তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই যে অভিনব প্রয়াস বাংলা ভাষাকে, প্রমিত বাংলা ভাষাকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে চালু করবার জন্য, তখন তাদের যে আমি কি বলে অভিনন্দন জানাবো, কোন ভাষায় যে তাদের ধন্যবাদ জানাবো, আমি জানি না। বাংলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা। বলছি, মনের থেকে বলছি যে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সাথে যখন যুক্ত থাকি, এখানে যে সময়টা কাটাই আমার খুব ভালো লাগে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাকে ছড়িয়ে দেওয়া চারিদিকে, কারণ এই বাংলার জন্যেই আমরা পেয়েছি একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। সারাটা বছর জুড়ে বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে যাচ্ছে। এই আশ্বাসটা পেয়ে নিজের চলার পথে অনেক প্রেরণা পাই। চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পাবে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে 3 লক্ষ ও 2 লক্ষ টাকার মেধাবৃত্তি সহ বিভিন্ন পুরস্কার। চর্চার কথা বল। জাকিয়া হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আমতলা প্রাঙ্গণ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল।
আর ডাকসু সংগ্রহশালায় থাকা ভাষা আন্দোলনের বিভিন্ন নিদর্শন আরও সমৃদ্ধ করতে নির্বাচিত নতুন ডাকসু উদ্যোগ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধায় জাতীয় এবং স্থানীয় নানা উদ্যোগ নিয়ে আফরোজা হাসির 7 পর্বের ধারাবাহিক রিপোর্টের 4র্থ পর্বে আজ থাকছে ঐতিহাসিক আমতলা এবং ডাকসু সংগ্রহশালার কথা। আম গাছটি নেই, জায়গাটিও বদলে গেছে অনেক। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক আমতলা থেকেই 144 ধারা অমান্য করে মিছিল শুরু করেছিল ছাত্র সমাজ। আমতলা ফটকের সামনেই চলে ভাষা সংগ্রামীদের উপর লাঠিচার্জ ও গুলি। শহীদ হন রফিক, শফিক, জব্বার সহ আরও অনেকে। তাদের আত্মত্যাগেই বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। যে ভবনটির লাগোয়া তখনকার আমতলা, সেটি তখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, এখন ঢাকা মেডিকেল। দেরিতে হলেও ভাষা আন্দোলনের সূতিকাগার আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণটি সংরক্ষণে উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজের এই প্রাঙ্গণটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা জায়গা এবং আমরা সেটাকে লালন করি এবং এটাকে যাতে আরও আমরা অর্গানাইজড ওয়েতে এটাকে আমরা রেখে দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। আমরা গত বছর কিছুটা এটাকে পুনরুদ্ধার করে জায়গাটাকে আমরা আরও কিছুটা শ্রীবৃদ্ধি করেছি এবং আমরা কিছু প্রস্তাবনাও পাঠিয়েছিলাম সংস্কৃতি মন্ত্রণালয়, আমাদের সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও সেই জায়গাটাতে খুব বেশি প্রোগ্রেস এখন পর্যন্ত হয়নি, বাট আমরা আশাবাদী যে এখানে কিছু কাজ হবে। যে আম গাছটির কারণে ওই জায়গার নাম ছিল আমতলা, সেই আম গাছের গুড়িটি রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সংগ্রহশালায়। কালের সাক্ষী হয়ে সংগ্রহশালাটিতে আছে ভাষা আন্দোলনের বিভিন্ন নিদর্শন। 1995 সালে যখন আম গাছটা কাটা হয় ওখানকার মেডিকেল কলেজ সম্প্রসারণের জন্য, বাস্তব কারণ, তখন এরা এটা নিয়ে বিপদে পড়ে যায় যে এটা কি ফেলে দেব না কোথায় রাখবো, এটা তো একটা ঐতিহাসিক জিনিস। তখন আমি বললাম যে না, আমরা নিয়ে যাব, আমাদের এখানে জায়গা আছে, আমরা ওখানে একটা সংরক্ষণ করি, যদি নষ্ট হয়ে গেলে তার তো ফিরে পাওয়া যাবে না। তখন ওনাদের কাছে লিখিতভাবে আমরা এটা সংগ্রহ করে আনি। ইতিহাসবিদরা বলছেন ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত জায়গাগুলো সংরক্ষণ করা না গেলে গৌরবের ইতিহাস জানতে পারবে না নতুন প্রজন্ম। বাংলাদেশের যত আন্দোলন হয়েছে 71 পর্যন্ত, সব আন্দোলনের জননী হচ্ছে ওই আমতলা। 144 ধারা ভঙ্গ করবার সিদ্ধান্তটি, সেই সুবাদে এই স্থানটি এবং আমতলা নামে যা পরিচিত তা সংরক্ষণ করা উচিত ছিল। সেখানে আজকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ হয়েছে। জরুরি বিভাগ হতেই পারে, কিন্তু স্থানটি সংরক্ষণ করলে ইতিহাস সংরক্ষিত থাকত। ঐতিহাসিক আমতলা ঠিকমতো সংরক্ষণের পাশাপাশি ডাকসুর সংগ্রহশালাটিও সমৃদ্ধ করার তাগিদ দিয়েছেন ইতিহাসবিদরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 21 জন বিশিষ্ট নাগরিককে 21শে পদক 2019-এ ভূষিত করা হচ্ছে। আগামী 20 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। ভাষা আন্দোলনে অবদানের জন্য 21শে পদক পেলেন অধ্যাপক হালিমা খাতুন মরণোত্তর, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এবং অধ্যাপক মনোয়ারা ইসলাম। সঙ্গীত বিভাগে পপ শিল্পী আজম খান মরণোত্তর, সুবীর নন্দী, খায়রুল আনাম শাকিল, অভিনয়ে লাকি ইনাম, সুবর্ণা মোস্তফা এবং লিয়াকত আলী লাকি, আলোকচিত্রে সাইদা খানম এবং চারুকলায় জামাল উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধে ক্ষিতেন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণায় ডক্টর বিশ্বজিৎ ঘোষ এবং ডক্টর মাহবুবুল হক, শিক্ষায় ডক্টর প্রণব কুমার বড়ুয়া, ভাষা সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের এবং হরিশঙ্কর জলদাস। আগামী 20 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মনোনীত এই 21 জন বিশিষ্ট নাগরিকের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দুর্ঘটনাপ্রবণ এদেশে অর্থোপেডিক চিকিৎসার রিজার্ভ পদ্ধতি আহত এবং শিশুদের জন্মগত ত্রুটি নিরাময়ে নতুন আশা জাগাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীতে অর্থোপেডিক চিকিৎসার রুশ কৌশল রিজার্ভের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে বিশ্বখ্যাত সার্জন VR শেইভ সফ বলেছেন, বাংলাদেশের অর্থোপেডিক চিকিৎসকরা বিশ্বমানের। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট।
অর্থোপেডিক চিকিৎসায় শারীরিক ও যান্ত্রিক পদ্ধতির সমন্বয় এলিজার্ভ টেকনিক, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাড় প্রতিস্থাপন এবং শিশুদের জন্মগত পা বাঁকা সহ বিভিন্ন প্রতিবন্ধকতা নিরাময়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি। পা শর্ট ছিল, বাঁকা ছিল, উল্টা দিকে ঘোরানো ছিল, এখন ঠিক আছে, এখন হাঁটতেও পারি ভালোভাবে। অপারেশন করছে, তারপরে আসছি ভালো, অনেক একটু শুধু ভাঁজে সমস্যা, স্যারে বলছে একটু ধৈর্য দিতে হইব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাহত সৈনিকদের চিকিৎসায় গ্র্যাভিয়েল আব্রাহামোভিচ এলিজার্ভ এই চিকিৎসা পদ্ধতি শুরু করেন। বাংলাদেশের জন্য আমাদের টেকনোলজি একটা বিরাট ব্যাপার। Elizarov plays a very important role in modern orthopedics and traumatology. Сейчас тысячи больных в Бангладеш получают полное исцеление. এখন বাংলাদেশে অনেক হাজার রোগী এখন এইভাবে চিকিৎসা পাচ্ছে। My boss in Korea recommend you should go to the Dhaka to learn more deformity things from Dr. Bari. So that's the reason why I'm here. Russian methods. Why? Because Elizarov methods very effective, not so expensive, and this is method for intelligent doctor. রাশিয়ার কুরগানে রাশিয়ান এলিজার্ভ সায়েন্টিফিক সেন্টার RTO বিশ্বের সবচেয়ে বড় অর্থোপেডিক হাসপাতাল। এলিজার্ভ চিকিৎসা পদ্ধতির প্রতীক্ষিত বলেও পরিচিত এই হাসপাতাল। Сказала, что без метода Elizarova травматолог не может работать. মেথড ছাড়া হাড্ডির চিকিৎসা করা যাবে না। Это, наверное, один из এই কনফারেন্স যেটা আমি অর্গানাইজ করেছি, সেটা আমরা সব এসব ডিফিকাল্ট প্রবলেম নিয়ে আমরা কথা বলবো। ঢাকার লালমাটিয়ায় বাড়ি এলিজার্ভ অর্থোপেডিক সেন্টারের আয়োজনে কর্মশালায় কোরিয়া, ভারত সহ বাংলাদেশের 100-র বেশি চিকিৎসক এতে অংশ নিচ্ছেন। এলিজারভ সেন্টার থেকে 4 জন খুব নামকরা প্রফেসর ওইখান থেকে আসছেন, যারা ওয়ার্ল্ড রিনাউন্ড, এবং বাংলাদেশে আসা, এদেরকে আনা, এটা একটা বিরাট ব্যাপার। এলিজারভ টেকনিকটা আমাদের দেশের ছেলে মেয়েরা এখন সুন্দরভাবে আয়ত্ত করছে। সারা বছর তাদের ওইখানে বিভিন্ন দেশ থেকে যাচ্ছে ট্রেনিংয়ের জন্য ফর ফেলোশিপ প্রোগ্রাম। আমাদের 7 জন ছেলে এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করবে 1 মাস। এটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট, যেটা আমি করে দিয়েছি। রাশিয়ার এলিজার্ভ সায়েন্টিফিক সেন্টারের সার্জনরা এলিজার্ভ পদ্ধতির সর্বশেষ প্রযুক্তি নিয়ে চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ দেবেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। 15 ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে এমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এবং তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ফাগুন হাওয়ায়। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে চলচ্চিত্রটির প্রচারে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতের উপস্থাপনায় অনুষ্ঠানের নাম ফাগুন হাওয়ায় বিপাশার সাথে। এতে কলাকুশলীরা চলচ্চিত্রটি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। জাকিয়া হিমুর রিপোর্ট। শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে দেশ বিভাগ, সব ক্ষমতা তো পাকিস্তানিদের। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় আগামী 15 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত তৌকির আহমেদ পরিচালিত সিনেমা ফাগুন হাওয়ায়। টিটু রহমানের বউ কথা কও গল্পের অনুপ্রেরণায় চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন তৌকির আহমেদ নিজেই। 1952 সালে ওই সময়ে বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রটিতে। যুগের সাথে তাল মিলিয়ে ছবিটির প্রচারে কোনো কমতি রাখছেন না সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতের উপস্থাপনায় অনুষ্ঠানের নাম ফাগুন হাওয়ায় বিপাশার সাথে। একটা হিস্টোরিক্যাল কাজ আমরা এই সময় আমরা শুধু শুনেছি, আমরা দেখিনি। অনুষ্ঠানে ছবির কলা কুশলীরা ছবিটি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। বিশেষ করে যারা সেই সময়টা দেখেনি, সেই সময়টা সম্পর্কে অনেকটা আবছা ধারণা, তাদের জন্য এটা আমি মনে করি যে একটা উদ্বুদ্ধকরণের একটা বিশেষ অস্ত্র। সাম্প্রতিক সময়ে এত ভালো আর অভিনয় শিল্পীদের নিয়ে কোনো ছবি আসলে হয়নি বলে আমি জানি। আমি যখন স্ক্রিপ্টটা পড়ে আমি চমৎকৃত হই যে এত ভালো চিত্রনাট্য আমার চোখে খুবই কমই পেয়েছি আমি বাংলা সিনেমায়। কলাকুশলীরা বলেন এ ধরনের আয়োজন ছবির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে। খুবই ভালো লাগছে যে এটার প্রপার প্ল্যান্ড ওয়েতে এটা প্রমোশন হচ্ছে, এবং ওই যে সোনায় সোহাগা, যেটা সোহাগা হচ্ছে আমাদের বিপাশা আপার সাথে স্ক্রিন শেয়ার করতে পারা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। একটা ভালো কাজের জন্য প্রচারণার দরকার আছে, সেটা মানুষের মুখে মুখে হোক, টেলিভিশনের সংবাদ মাধ্যমে হোক, বা অন্য কোনো উপায় হোক। বিষয়ভিত্তিক জায়গা থেকে খুবই একটা মূল্যবান একটা জায়গা রাখে। তো এই মূল্যবান জায়গাটাকে আরও মূল্যবান করে তোলার পেছনে
এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের প্রচারণা খুব দরকার। দর্শক যদি আমাকে ভালোবাসেন তাহলে সেই জায়গা থেকে আমি দর্শকদের কাছে এই তথ্যটি না হয় পৌঁছে দিই যে তৌকির আহমেদের একটি ছবি আসছে এবং সেটি আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যেটি হচ্ছে ভাষা আন্দোলন। 7 ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে রাত 10টায় সম্প্রচার হবে অনুষ্ঠানটি। জাকিয়া হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন কংগ্রেসের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়নের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণে কংগ্রেসের দুপক্ষের সমর্থনে বাজেট পাশ করার তাগিদ দেন তিনি। নর্থ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে আরও একবার আলোচনায় বসার বিষয়টিও নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে বাংলা বইমেলা সংবাদ। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আর সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অমর 21শে বইমেলা প্রাঙ্গণ। ষষ্ঠ দিনেও মেলায় রয়েছে বই প্রেমীদের ভিড়। পাঠকের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রতিদিনই বাজারে আসছে নতুন বই। বইমেলা প্রাঙ্গণে রয়েছেন প্রতিদিনের মতন মিথিলা নাজনীন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মিথিলার কাছে। মিথিলা, হ্যাঁ, বইমেলা সম্পর্কে আমাদের জানান আজকের কি অবস্থা? অমর 21 গ্রন্থমেলার ষষ্ঠ দিন চলছে। আজ ষষ্ঠ দিনেও গত 5 দিনে মেলায় যে পরিমাণ ভিড় ছিল সেই ধারাবাহিকতা বজায় থেকেছে এবং বিপুল পরিমাণ দর্শনার্থী আসছেন মেলায়। কেউ পরিবারের সদস্যরা আসছে, বন্ধুরা মিলে আসছে এবং তারা হচ্ছে কেউ ঘুরতে আসছে, কেউ আসছে বই কিনতে। এদের মধ্যে অনেকে আসছে যাদের সঙ্গে আমার কথা হয়েছে, কেউ ব্যক্তি উদ্যোগে বই কিনছে, কেউ বা কিনছে লাইব্রেরির জন্য, তার ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা লাইব্রেরি কিংবা স্কুলের জন্য, এরকমভাবে তারা বই কিনছেন। তারপরে দেখা যাচ্ছে যে অনেকে ব্যক্তিগতভাবে তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বইমেলায় এসেছেন, বইমেলা ঘুরে দেখানোর জন্য। এবং বইমেলায় দর্শনার্থী এবং যারা পাঠক তাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। আজকে প্রকাশিত বইয়ের সংখ্যাটা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। আজকে প্রকাশিত বইয়ের সংখ্যা 152টি এবং এর মধ্যে কবিতা বই প্রকাশিত হয়েছে 40টি এবং উপন্যাস প্রকাশিত হয়েছে 22টি। এবং প্রতিদিনই বাজারে যে নতুন নতুন বই আসছে, এই 152টি সহ মোট প্রকাশিত বইয়ের সংখ্যা এই ষষ্ঠ দিনে 671টি। এবং মেলায় কিছু বিশেষ সুবিধা রাখা হয়েছে। মেলায় যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা যেন মেলায় আসতে পারেন এবং নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেজন্য বাংলা একাডেমি এবং সুইস ফাউন্ডেশনের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে তোলা এই সংস্থাটির পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধীদের বিনামূল্যে মেলায় প্রবেশ করানো এবং ঘুরে দেখানোর একটা সুযোগ দেওয়া হচ্ছে। এবং সবশেষে আমি আপনার মাধ্যমে মেলার সময়সূচিটা দর্শকদের সুবিধার জন্য জানিয়ে রাখতে চাই। মেলা প্রতিদিন খুলছে বিকাল 3টা থেকে, ছুটির দিন ব্যতীত বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলছে এবং ছুটির দিনে মেলা চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত এবং 21শে ফেব্রুয়ারিতে মেলা চলবে সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। বাহ, আচ্ছা, ধন্যবাদ মিথিলা নাজনীন আপনাকে। এবারে নিটল টাটা বিশেষ সংবাদে যাচ্ছি। একুশের বইমেলায় শত শত স্টলের মাঝে আত্মপ্রত্যয় নিয়ে দাঁড়িয়ে আছে স্পর্শ ব্রেইল প্রকাশনা। আর সকলের মতো ব্রেইল পাঠকেরাও বইয়ের পাতায় হাত বুলিয়ে খুঁজে নিচ্ছেন তাদের প্রিয় বই। বিস্তারিত মিথিলা নাজনীনের আরো একটি রিপোর্টে। পরস্পরের হাত ধরে মরে যায় তারা। নিজেদের দৃষ্টি প্রতিবন্ধী নয়, বরং দৃষ্টিজয়ী দাবি করছেন তারা। জীবনের সকল প্রতিবন্ধকতাকে জয় করে আর সকলের মতো এগিয়ে চলেছেন। শুরুতে নাম ছিল লক্ষ্মীপুর উচ্চ ইংরেজি বিদ্যালয়। বইমেলাতেও খুঁজে নিচ্ছেন তাদের প্রিয় বই এবং
প্রিয় লেখকের বই। আমরা হুমায়ুন আহমেদ স্যার এবং আরো অন্য লেখক যারা আছে আমরা তাদের আরো উপন্যাস পড়তে যাই। নর্মাল কালি কলমে যে বই পড়ি এটা ধরেন 100-150 টাকা যদি হয় তো এটা প্রিন্ট করতে গেলে হয়ে যায় 300-400 টাকা পড়ে যায়, আরও বেশিও পড়তে পারে। বই পড়তে চাইলেও হয়তো আমাদের সামর্থ্যের মধ্যে বা যারা উদ্যোক্তা থাকে তারাও দিতে পারে না। কোনো সীমাবদ্ধতা না রেখে এর পরিসর আরও বাড়ানোর দাবি তাদের। সবার তো পাবলিক লাইব্রেরি আছে, ওখানে গিয়ে বই পড়তে পারে, কিন্তু আমরা তো এই বইমেলায় আমাদের সীমাবদ্ধ। তা আমরাও চাই আমাদের জন্য যেন এরকম একটি লাইব্রেরি করা হয়, যেন সারা বছর আমরা সব লেখকের গল্পের বই যেন আমরা উপন্যাস সব বই যেন আমরা পড়তে পারি। আমি চাই প্রত্যেক বছরে যে বই বিভিন্ন স্টলে আমাদের জন্য ব্রেল বই জানি থাকে, এটা আমাদের আসলেই পাওয়ার। আমরা পড়তে চাই কিন্তু আমরা পাই না। 2008 সালে যাত্রা শুরু করে 2011 সালে ব্রেইল বই নিয়ে মেলায় অংশগ্রহণ করে স্পর্শ ব্রেইল প্রকাশনা। বইমেলাতে এসে আমাদের কাছে ভালো একটা সাড়া পাই আমরা। ওরা আসে মেলাতে এসে স্টলে বসে ওরা ব্রেল বইগুলো পড়ে। প্রতি বছরই আমরা ওদের জন্য বই প্রকাশ করে থাকি, সেটা আমাদের সামর্থ্য অনুযায়ী। ইংলিশ ব্রেল করা হয়েছে এই প্রথমবার, লুইস ব্রেলের জীবন কাহিনী। মেলায় বসে বই পড়ার সুযোগ দেয়া এবং মেলার শেষে বইগুলো বিতরণ করা হবে ব্রেইল শিক্ষার্থীদের মাঝে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। ব্যাংকের টাকা নিয়ে ফেরত দিতে হবে না এমন অসৎ ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে মন্ত্রী অসৎ ব্যবসায়ীদের সাবধান করার সাথে সাথে ব্যাংক কর্মকর্তাদেরও সতর্ক করেন। বলেন, ঋণ নিয়ে দেশের বাইরে গিয়ে ফুর্তি করা বন্ধে ব্যাংকারদের সজাগ থাকতে হবে। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। যশোরের শাসার রাজনগর গ্রামে 3টি ভিন্ন জাতের কুল চাষ করে সাড়া ফেলেছেন এক কৃষক। উৎপাদিত কুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। আগামীতে উচ্চ ফলনশীল জাতের কুল চাষের পরিধি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বুড়িগঙ্গা নদী তীর স্থায়ী দখলমুক্ত রাখতে সীমানা প্রাচীর এবং ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে BIWTA। আবার যাতে কেউ দখল করতে না পারে সেজন্য উচ্ছেদ অভিযানের পরপরই এই কাজ শুরু হবে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। আইন মেনে অনুমোদিত নকশার অধীনে পরিবেশ বান্ধব ইমারত নির্মাণ করতে আবাসন ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। 5 দিনের রিহ্যাব মেলার উদ্বোধন করে অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেছেন, অনিয়ম আর দুর্নীতি করলে জায়গা হবে জেলখানা। এদিকে নিবন্ধন ফি কমানোর সহ এই খাতে ওয়ান স্টপ সার্ভিস সেবা চালুর সুপারিশ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সম্মানিত দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন.com লগ ইন করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।